নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, কিছুদিন আগের একটি এপিসোডে আমি আপনাদের জানিয়েছিলাম কিভাবে 7 জন বিদেশি নাগরিককে ড্রোন ষড়যন্ত্রে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আজ যা বলবো তা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। ভাবুন তো, মায়ানমারের ঘন জঙ্গলে বসে যে আমেরিকান হিটম্যান ড্রোন যুদ্ধের ছক কষছে, তার সাথে ভারতের আমলাতন্ত্রের এক দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ারের কী সম্পর্ক হতে পারে? কেন হঠাৎ করে উত্তর পূর্ব ভারতে বিদেশি মার্সেনারিদের আনাগোনা বেড়ে গেল? এটা কি শুধুই সন্ত্রাসবাদ, নাকি ভারতের জিওপলিটিক্যাল ইন্টিগ্রিটিকে খণ্ড বিখণ্ড করার এক মাস্টার প্ল্যান? আজ আমি এমন কিছু ডট কানেক্ট করব যা ভারতের মূলধারার মিডিয়া সাহস পায়নি। ভিডিওর শেষে আমি এমন এক সত্য বলবো যা শুনলে আপনি বুঝতে পারবেন শত্রু শুধু সীমান্তে নেই, শত্রু আমাদের সিস্টেমের ভেতরেও আছে। 1 সেকেন্ডও মিস করবেন না। এই হেডলাইনটি খুব ভালো করে দেখুন। গত 17 মার্চ 2026 ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ মিজোরাম সীমান্ত থেকে ম্যাথিউ ভ্যান ডাইককে গ্রেপ্তার করে। নিজেকে তিনি সোশ্যাল মিডিয়ায় আমেরিকান ফ্রিডম ফাইটার বা গণতন্ত্রের রক্ষক হিসেবে তুলে ধরেন। কিন্তু পর্দার আড়ালে তার আসল পরিচয় হলো তিনি একজন হাই প্রোফাইল ইন্টারন্যাশনাল মার্সেনারি বা আন্তর্জাতিক ভাড়াটে সৈন্য। এই ভ্যান ডাইকের ইতিহাস জানলে আপনি শিউরে উঠবেন। 2011 সালে যখন লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হয়, তখন তিনি সেখানে বিদ্রোহীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন। এরপর সিরিয়াতেও তাকে দেখা গেছে। এমনকি তিনি সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামে একটি প্রাইভেট মিলিটারি কোম্পানিও খুলেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, লিবিয়া আর সিরিয়ার পর হঠাৎ করে মায়ানমার সীমান্তে তার কী কাজ? রিপোর্ট বলছে ভ্যান ডাইক একা আসেননি। তিনি তার সাথে নিয়ে এসেছেন একদল ইউক্রেনীয় ড্রোন স্পেশালিস্টদের। ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে এফপিভি ড্রোন বা ফার্স্ট পারসন ভিউ ড্রোনের এক বিশাল কালোবাজার তৈরি হয়েছে। এই ভ্যান ডাইক সেই প্রযুক্তির চোরা কারবারি হিসেবে কাজ করছিলেন। তিনি মায়ানমারের চীন রেবেলস এবং ভারতের উত্তর পূর্বের কিছু নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আধুনিক ড্রোন ওয়ারফেয়ারের ট্রেনিং দিচ্ছিলেন। এদের মূল টার্গেট কি জানেন? এদের লক্ষ্য হলো এমন ড্রোন তৈরি করা যা আমাদের সেনাবাহিনীর রেডার বা জ্যামিং সিস্টেমকেও ফাঁকি দিতে পারবে। এখানেই গল্পের টুইস্ট। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অর্থাৎ র এবং আইবি অনেক দিন ধরেই এই ফরেন এজেন্টদের ট্র্যাক করছিল। মজার বিষয় হলো, রাশিয়ার কাছ থেকে আমরা কিছু অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স ইনপুট পেয়েছি এই ইউক্রেনীয় নেটওয়ার্ক সম্বন্ধে। রাশিয়া কেন আমাদের সাহায্য করলো? কারণ ইউক্রেন থেকে যারা এই প্রযুক্তি পাচার করছে তারা রাশিয়ারও শত্রু। কিন্তু এর মানেই নয় যে রাশিয়া আমাদের হয়ে কাজ করছে। ভারত মায়ানমার বর্ডারের প্রতিটি ইঞ্চি ম্যাপ জানে, যা চীন বা আমেরিকাও জানে না। রাশিয়ার ইনপুট আমাদের শুধু সন্দেহটাকে নিশ্চিত করতে সাহায্য করেছে। ভ্যান ডাইক কোনো আনাড়ি চোর নন, তিনি একজন দক্ষ অপারেটিভ। তিনি জানতেন কিভাবে মিজোরামের পাহাড় আর জঙ্গল ব্যবহার করে লুকিয়ে থাকা যায়। কিন্তু ভারতের এনআইএর সুপরিকল্পিত অভিযানে তার শেষ রক্ষা হলো না। বন্ধুরা, ভ্যান ডাইকের গ্রেপ্তার হওয়া মানে হলো পশ্চিমী দেশগুলোর এক বড় প্রক্সি ওয়ারের নীল নকশা ফাঁস হয়ে যাওয়া। যখন সরাসরি আক্রমণ করা যায় না, তখন এই ধরনের মার্সেনারিদের পাঠানো হয় যাতে গোলমাল পাকানো যায় এবং পরে ধরা পড়লে সরকার এগুলোর থেকে হাত ধুয়ে ফেলতে পারে। তারা তখন এটা বলে যে ওটা তো আমাদের লোক নয়, ওটা ব্যক্তিগত অপরাধ। কিন্তু আমরা জানি একজন আমেরিকান নাগরিক 7 সমুদ্র 13 নদী পেরিয়ে মায়ানমারের জঙ্গলে এসে ড্রোন ট্রেনিং দিচ্ছে। এটা কোনো ব্যক্তিগত শখ হতে পারে না। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করে তোলার এক গভীর ব্লুপ্রিন্ট। বন্ধুরা, এবার একটু বড় ক্যানভাসে বা বিগ পিকচারে চোখ ফেরান। আমি কথা বলছি ডোনাল্ড লুকে নিয়ে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে দক্ষিণ এশিয়ার সরকার পরিবর্তনের কারিগর বা রিজিম চেঞ্জ স্পেশালিস্ট বলে অভিহিত করা হয়। গত সেপ্টেম্বর 2024 তিনি যখন বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করলেন, তখন থেকেই ভূরাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের যে জিওপলিটিক্যাল পজিশন, তা এখন ভারতের জন্য এক বিশাল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, ক্ষমতা হারানোর আগে শেখ হাসিনা বারবার সতর্ক করেছিলেন যে কোনো এক সাদা চামড়ার দেশ বঙ্গোপসাগরে তাদের একটি সামরিক বেস বানাতে চাইছে। শুধু তাই নয়,
মায়ানমারের রাখাইন রাজ্য, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম ও মণিপুরের একটা অংশ কেটে একটি পৃথক খ্রিস্টান স্টেট বা একটি বাফার জোন তৈরির চক্রান্ত চলছে। ডোনাল্ড লু এবং মোহাম্মদ ইউনুসের এই যে বিশেষ ঘনিষ্ঠতা, তা কি সেই পুরনো ব্লু প্রিন্টেরই বাস্তবায়ন? এবার আসল রহস্যটা বুঝুন। মায়ানমারের রাখাইন থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম এবং ভারতের মিজোরাম পর্যন্ত একটি করিডর বা ট্রানজিট রুট তৈরি করার চেষ্টা চলছে। যদি এই করিডরটি কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে চলে যায়, তবে ভারতের শিলিগুড়ি করিডরের সেই সংকীর্ণ চিকেন স্নেকের ওপর একটি কৌশলগত চাপ বাড়বে। অর্থাৎ যুদ্ধের সময় চীন বা অন্য কোনো শক্তি যদি এই চিকেন স্নেক ব্লক করে দেয়, তবে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই প্রস্তাবিত করিডরটি রক্ষা করার জন্যই মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে আধুনিক অস্ত্র ও ড্রোন পৌঁছে দেওয়ার আউটসোর্সড দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাথিউ ভ্যান ডায়েকের মতো ভাড়াটে এজেন্টদের। এটা কোনো সাধারণ অপরাধ নয় বন্ধুরা, এটা ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানানোর এক আন্তর্জাতিক জিওপলিটিক্যাল কনস্পিরেসি। আপনারা শুনলে অবাক হবেন যে গত কয়েক বছর ধরে মিজোরাম সরকার এই শরণার্থীদের বায়োমেট্রিক নথিভুক্তিকরণ বা আইডেন্টিফিকেশন করতে কার্যত অস্বীকার করে আসছিল। তাদের যুক্তি ছিল, এরা আমাদের স্বজাতি, এদের ওপর কড়াকড়ি করাটা একটা মানবিক ইস্যু। কিন্তু 2026-এর ফেব্রুয়ারিতে এসে হঠাৎ করেই দেখা গেল মিজোরাম প্রশাসনের সুর আমূল বদলে গেছে। আজ মিজোরামে মায়ানমার শরণার্থীদের বায়োমেট্রিক এনরোলমেন্ট প্রায় 97% সম্পন্ন হয়েছে। কেন এই ভোলবদল? এর পেছনে রয়েছে এক গভীর আর্থিক ও রাজনৈতিক সমীকরণ। এই আর্টিকেলটি দেখুন বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে কিছুই বিনামূল্যে হয় না। 2025-এর শুরুতে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়। মায়ানমার শরণার্থীদের জন্য বরাদ্দ করা ইউএস এইড বা আমেরিকার অর্থ সাহায্য প্রায় 92% কমিয়ে দেওয়া হয়। মিজোরামে যে কয়েক হাজার শরণার্থী রয়েছে তাদের খাবার, ওষুধ এবং আশ্রয়ের বড় একটা অংশ আসতো এই বিদেশি ফান্ড থেকে। যখনই ওয়াশিংটন থেকে ডলারের যোগান বন্ধ হলো, তখনই মিজোরাম সরকারের ওপর এক বিশাল অর্থনৈতিক চাপ তৈরি হলো। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা সম্প্রতি বিধানসভায় জানিয়েছেন যে ফান্ডের অভাবে শরণার্থীদের দেখভাল করা অসম্ভব হয়ে পড়ছে। আর ঠিক এই সুযোগেই ভারত সরকার মিজোরামকে কড়া বার্তা দেয়, যদি কেন্দ্রের সাহায্য চাই তবে প্রতিটি শরণার্থীর বায়োমেট্রিক তথ্য আমাদের দিতে হবে। অর্থাৎ ডলার যখন শুকিয়ে গেল, তখনই হঠাৎ করে ভারতের জাতীয় নিরাপত্তা এবং বায়োমেট্রিক ডেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আসলে 2022 সালে মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিজোরামে প্রায় 30 থেকে 40 হাজার চীন শরণার্থী আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক্স থেকেও প্রায় 2300 জন কুকি চীন শরণার্থী এসেছে। ভারত সরকার বারবার সতর্ক করেছিল যে এই শরণার্থী ঢলের আড়ালে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী এবং বিদেশি এজেন্টরা ছদ্মবেশে ভারতে ঢুকছে। আজ 2026-এ এসে সেই আশঙ্কায় সত্যি হয়েছে। যখন ম্যাথিউ ভ্যান ডাইকের মতো মার্সেনারিরা এই পাহাড়ে ধরা পড়ছে, তখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই শরণার্থীরা সবাই স্রেফ নিরীহ গ্রামবাসী নয়। এদের মধ্যে অনেকেই ড্রোনের ট্রেনিং নিচ্ছে এবং ভারতের মাটিকে ব্যবহার করে প্রতিবেশী দেশে যুদ্ধ চালাচ্ছে। যখন কোনো শরণার্থী বায়োমেট্রিক দিতে চায় না, তখন বুঝতে হবে যে হয়তো সে নিজের পরিচয় বা তার সঙ্গে থাকা অস্ত্রের কথা লুকিয়ে রাখতে চাইছে। এই পুরো খেলাটি নিয়ন্ত্রণ করছিল একটি শক্তিশালী আন্তর্জাতিক লবি, যারা চাইছিল এই বর্ডার সবসময় ওপেন থাকুক, যাতে তাদের এজেন্টরা সহজেই যাতায়াত করতে পারে। এবার আসি সেই গল্পে যা আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। আমরা সীমান্তে শত্রু খুঁজছি, জঙ্গল আর পাহাড় পাহারা দিচ্ছি, কিন্তু আমাদের সিস্টেমের অন্দরে যে হিটম্যান বসে আছে তাকে কি আমরা দেখেছি? আমি কথা বলছি বিহারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মনোজ রজককে নিয়ে। 17 মার্চ 2026-এর একটি তদন্ত রিপোর্ট অনুযায়ী মাত্র 15 থেকে 17 বছরের সরকারি চাকরিতে এই ব্যক্তি 100 কোটিরও বেশি মূল্যের সম্পত্তি বানিয়েছে। ভাবুন তো, বছরে মাত্র 12 থেকে 15 লক্ষ টাকা মাইনে পাওয়া একজন ইঞ্জিনিয়ারের কাছে এত টাকা আসে কোথা থেকে? এনআইএ যখন মায়ানমার সীমান্তে ড্রোন চক্র এবং বিদেশি এজেন্টদের গতিবিধি তদন্ত করছিল, তখন তারা সীমান্তে কিছু অস্বাভাবিক ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন দেখতে পায়। আর সেই টাকার উৎস খুঁজতে গিয়েই সামনে আসে এই ধনকুবের ইঞ্জিনিয়ারের নাম। এই মনোজ রজক ভারত নেপাল এবং ভারত বাংলাদেশ সীমান্তের অত্যন্ত স্পর্শকাতর এলাকাগুলোতে, যেমন
আরারিয়া এবং দারভাঙ্গাতে বিপুল পরিমাণ জমি কিনেছে। এই হেডলাইনটি দেখুন। শুধু ভারতেই নয়, নেপালের ভেতরেও তার বিলাসবহুল প্রাসাদ এবং জমি রয়েছে। কিন্তু প্রশ্নটা শুধু দুর্নীতির নয়, প্রশ্নটা হলো জাতীয় নিরাপত্তার। একজন সরকারি অফিসার কেন সীমান্তের ঠিক পাশেই শত শত বিঘে জমি এবং বড় বড় গুদামঘর বা ওয়্যার হাউস তৈরি করবেন? ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে এই জমি এবং গুদামগুলো আসলে বিদেশি এজেন্ট এবং অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য সেফ হাউস বা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। যখন ম্যাথু ভ্যান ডাইকের মতো হাই প্রোফাইল এজেন্টরা অবৈধভাবে ভারতে ঢোকে, তখন তাদের থাকার জায়গা, সরঞ্জাম রাখার জায়গা এবং লজিস্টিক সাপোর্ট দেয় আমাদের এই সিস্টেমের এই ধরনের দুর্নীতিগ্রস্ত আমলারা। এরা সে কয়েক কোটি টাকার বিনিময়ে ভারতের মানচিত্র এবং কয়েক কোটি দেশবাসীর জীবন বাজি রাখতে দ্বিধা করে না। এই সিস্টেমের উইপোকারাই হলো ভারতের আসল শত্রু, যারা বাইরে থেকে আসা শত্রুদের জন্য ঘরের দরজা খুলে দেয়। এদের চিহ্নিত করে উপড়ে ফেলা আজ সময়ের দাবি। বন্ধুরা, এটা শুধু ড্রোন যুদ্ধ নয়, এটা হলো হাইব্রিড ওয়ারফেয়ার। মায়ানমার থেকে আসা ড্রোনের মাধ্যমে শুধু বোমা ফেলা হয় না, ফেলা হয় ড্রাগস এবং মাদক। মায়ানমারের রাখাইন প্রদেশ এখন ড্রাগস উৎপাদনের কেন্দ্র। এই ড্রাগস মিজোরাম হয়ে ভারতের মেট্রো শহরগুলোতে পৌঁছে যাচ্ছে। এই ড্রাগস বিক্রি করে যে টাকা আসছে, সেই টাকা দিয়ে কেনা হচ্ছে হাইটেক জ্যামার এবং অ্যান্টি ড্রোন সিস্টেম। মণিপুরে যে অশান্তি আপনারা দেখছেন, তার পেছনে কি শুধুই জাতিগত দাঙ্গা? না, এর পেছনে রয়েছে এই ড্রাগস নেটওয়ার্কের নিয়ন্ত্রণ। যখনই ভারতীয় সেনাবাহিনী ড্রোন দিয়ে জঙ্গিদের উপর নজরদারি চালায়, তখনই ভ্যান ডাইকের দেওয়া কাউন্টার ড্রোন টেকনোলজি ব্যবহার করে এই ড্রোনগুলোকে ধ্বংস করা হয়। ভারত আজ এক বহুমুখী আক্রমণের শিকার। তাহলে উপায় কি? ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই নয়। এনআইএর বিশাল অপারেশন এবং বিদেশি নাগরিকদের গ্রেপ্তার করা আসলে ওয়াশিংটন এবং ঢাকাকে দেওয়া দিল্লির এক কড়া বার্তা। আমরা জানি কারা পর্দার আড়ালে থেকে নর্থ ইস্ট ইন্ডিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের এখন দরকার প্রশাসনের ভেতরে আমূল পরিবর্তন। এই যে মনোজ রজকদের মতো ধনকুবের অফিসাররা বসে আছে, এদের জন্য অগ্নিবীর মডেল আনা জরুরি। সরকারি চাকরি মানেই আজীবন লাইসেন্স নয়। পারফরমেন্স না করলে বা দুর্নীতির প্রমাণ পেলে সরাসরি বরখাস্ত। ভারতের প্রগতিকে রুখে দেওয়ার জন্য চারপাশ থেকে ঘেরাও করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, 2026-এর ভারত অনেক বেশি সচেতন। আমরা যেমন সীমান্ত রক্ষা করতে জানি, তেমন সিস্টেমের ভেতরকার আবর্জনা পরিষ্কার করতেও জানি। আপনারা কি মনে করেন, এই বিদেশি এজেন্টদের পেছনে কি সত্যিই কোনো দেশের সরকার আছে? আর আমাদের সিস্টেমের এই দুর্নীতি কি সত্যিই মেটানো সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিটি গ্রুপে শেয়ার করুন, যাতে সত্যিটা সবার কানে পৌঁছায়। দেখা হবে পরের ভিডিওতে। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।